বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকে ধানমন্ডির নেত্রীর কার্যালয়ে এক সভা ডেকেছিলেন। সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে একটা সভা করছিলেন, সেখানে হট্টগোল হয়েছে এবং সেখানে সাবেক ছাত্রলীগের নেতারা ভুয়া ভুয়া দুয়ো তুলেছে এবং শুধু ওবায়দুল কাদেরকে না, সেখানে উপস্থিত প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী, তাকেও ভুয়া ভুয়া বলে দুয়ো তোলা হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে তিনি এখানে কেন, এরকম পরিস্থিতি কেন তৈরি হলো, এর পেছনে কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির আমাদের নিয়মিত আয়োজনে। বলছিলাম আওয়ামী লীগের রাজনীতির কথা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আজকে ভুয়া ভুয়া এই ধুয়ো শুনতে হয়েছে তাদের নিজের দলেরই সাবেক ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের কাছ থেকে। ছাত্রলীগের সাবেক নেতাদেরকে নিয়ে তিনি ধানমন্ডির কার্যালয়ে মিটিং করছিলেন, সেখানে সেই সভাতেই ভুয়া ভুয়া ধুয়ো তোলা হয় এবং মিটিং শেষ না করেই ওবায়দুল কাদের চলে যান। তার আগে যেটা হয় সেটা হচ্ছে যে ডক্টর আব্দুর রাজ্জাক, তাকে দেখে ছাত্রলীগের সাবেক নেতারা বলেন উনি এখানে কেন, ওনার ছেলে সরকার বিরোধী পোস্ট দেয় ফেসবুকে, উনি এখানে কেন। যেটা হয়েছে সেটা হচ্ছে ডক্টর আব্দুর রাজ্জাকের ছেলে সুমিত, তিনি ফেসবুকে একটা পোস্ট করেছেন যে পোস্টটা চরমভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং সরকারের বিপক্ষে চলে যায়। ডক্টর আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা, সাবেক প্রভাবশালী মন্ত্রী। তার সন্তান যখন এরকম পোস্ট দেন তখন ছাত্রলীগের সাবেক নেতাদের ক্ষেপে যাওয়ারই কথা, সেটাই হয়েছে এবং বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে সভা শেষ না করে তারা চলে যেতে বাধ্য হয়েছেন। সুমিত ফেসবুকে কি লিখেছিলেন? বুক ফুলিয়ে যতই জয় বাংলা বলে চেঁচাক, 1971-এর মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024-এর আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আজ এরা চেতনাহীন, পথভ্রষ্ট, অর্থলোভী, পঙ্গপাল ছাড়া কিছুই নয়। আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেওয়া কোনো আদর্শের রাজনীতি বলে আমি জানি না, তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সঙ্গে তার কোনো মিল নেই, তার ঢের বলতে পারি। এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতি চেতনাহীন, পথভ্রষ্ট ও অর্থলোভী হয়ে যায়। এরকম পোস্ট যখন ডক্টর আব্দুর রাজ্জাকের ছেলে ফেসবুকে লেখেন, সেখানে তারপরে তিনি রবীন্দ্রনাথের একটা কবিতার 2 লাইনও লিখেছেন। সেটা মুখ্য উদ্দেশ্য না, রবীন্দ্রনাথের কবিতাটাও যদি একটু আমরা শুনি, সেটা রবীন্দ্রনাথের নয়, শামসুর রহমানের কবিতার 2 লাইন তিনি জুড়ে দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, রাজু তুমি মেধার রশ্মি ঝরানো চোখ মেলে তাকাও, তোমার জাগরণ আমাদের প্রাণের স্পন্দনের মতোই প্রয়োজন। সুমিতের এই পোস্টকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক নেতারা প্রচণ্ড খেপেছেন এবং আওয়ামী লীগের মধ্যেই নানা রকম কথা হচ্ছে। ডক্টর আব্দুর রাজ্জাককে নিয়ে আওয়ামী লীগের মধ্যে চরম অসন্তোষ দেখা গিয়েছে। তার মতো একজন নেতার সন্তান যখন আওয়ামী লীগের খুব খারাপ সময়ে, ক্রান্তিকালে এই ধরনের ফেসবুক পোস্ট দেন, তখন প্রশ্ন আসেই ডক্টর আব্দুর রাজ্জাকের আওয়ামী লীগে গ্রহণযোগ্যতা নিয়ে। যদিও এতকাল ডক্টর আব্দুর রাজ্জাকের গ্রহণযোগ্যতা নিয়ে কখনো প্রশ্ন উঠতে দেখিনি। অনেক দিন পর মানে আমার স্মরণে এই প্রথম ডক্টর আব্দুর রাজ্জাকের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠল এবং সেটা ছাত্রলীগের সাবেক নেতারা তুললেন। ওবায়দুল কাদেরকে নিয়ে ধুয়ো দেওয়ার কারণ হচ্ছে ছাত্রলীগের সাবেক নেতারা মনে করেন যে আজকে যখন দল বিপদে, দল যখন ক্রান্তি লগ্নে, সরকার যখন বিপদে পড়েছে, তখন সাবেক ছাত্রলীগের নেতাদের কথা মনে পড়েছে, অথচ গত 15-16 বছরে তাদের কথা মনে পড়েনি। আওয়ামী লীগের বিভিন্ন কমিটি, উপকমিটি এবং সম্পাদকদের যে উপকমিটি, কেন্দ্রীয় কমিটির যে উপকমিটি, সম্পাদকদের উপকমিটিতে অনেক সদস্য নেওয়া, কখনো কখনো শতাধিক সদস্যকেও নিতে দেখা যায়। সেখানে পর্যন্ত আওয়ামী লীগের ছাত্রলীগের সাবেক নেতাদের স্মরণ করা হয় না। ভুইফোড়, হাইব্রিড এবং দলে যারা
হঠাৎ করে এসেছে, চাটুকারিতা করে যারা বিভিন্নভাবে জায়গা দখল করে নিয়েছে তাদেরকে ওই সব জায়গায় দেখা যায়। ছাত্রলীগের ত্যাগী নেতা কর্মীদের কখনোই এই সব জায়গায় মূল্যায়ন করা হয়নি বলে দলের আজকে এই ক্রান্তিলগ্নে মনে হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসেবে খুবই দুর্বল হয়ে পড়েছে। এই আলোচনার ফাঁকে ছাত্রলীগ যখন এরকম একটা ছাত্রলীগের সাবেক নেতারা যখন এরকম একটা কাণ্ড করলো এবং সেখানে বিব্রত হলেন স্বয়ং দলের সাধারণ সম্পাদক, তখন চারিদিকে যে আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগের মধ্যে সংস্কার প্রয়োজন, ছাত্রলীগের মধ্যে সংস্কার প্রয়োজন এবং আওয়ামী লীগে যত ধরনের হাইব্রিডরা ঢুকে পড়েছেন সরকারে এবং দলে, গত 15 বছরে 300 আসন, 350 মহিলা সহ যদি 350 আসন ধরা হয়, এই 350 জন এমপি সারা দেশে বিভিন্ন জায়গায় নিজেদের ভাই লীগ বোন লীগ তৈরি করতে গিয়ে বিএনপি জামাত শিবিরের লোকজনকে নিয়ে এসে দল ভারী করেছে, মূলত নিজের দল ভারী করেছে, দলের স্বার্থে যেগুলো কোনো কাজে লাগেনি, যার উৎকৃষ্ট প্রমাণ এবারের এই ক্রাইসিস মোমেন্টে দেখা গেল আওয়ামী লীগের যখন দলের প্রয়োজন তখন দলের হয়ে খুব একটা শোরগোল কিংবা খুব একটা সরব হওয়ার মতো সদস্য সারা দেশে খুব একটা নেই। আর থাকবেই বা কী করে? আওয়ামী লীগের গত 15-16 বছরের রাজনীতিতে দেখা যায় যে আওয়ামী লীগ দ্বারা বিএনপি যত না আক্রান্ত হয়েছে তার চেয়ে ঢের গুণ, অন্তত শতগুণ সহস্র গুণ বেশি আওয়ামী লীগ নিজেরা মারামারি করেছে, নিজেরা 2 পক্ষে মারামারি করেছে, 3 পক্ষে মারামারি করেছে, মারামারি করে নিজেদের আধিপত্য বিস্তার করা, ভাই লীগ তৈরি করা, এমপিদের দৌরাত্ম্য, মন্ত্রীদের দৌরাত্ম্য, এই ব্যাপারগুলো আলোচনা চলছিল গত 15 বছর ধরেই। এবারের নির্বাচনেও সেই ব্যাপারটা আলোচনা হয়েছে। এবারের নির্বাচনে 60 জনের বেশি যখন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হন তখনও কিন্তু আলোচনা হয়েছে যে ভুল প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। এসব থেকে আওয়ামী লীগ বের হয়ে আসবে কিনা, বের হতে চায় কিনা, আওয়ামী লীগ গত নির্বাচনে 14 দলকে পাত্তাই দেয়নি এবং পাত্তা না দেওয়ার ফলে 14 দল নাকশ হয়েছে, 14 দলে ভাঙনের সুর তৈরি হয়েছিল। অথচ ক্রান্তিলগ্নে ঠিকই কিন্তু 14 দলকে নিয়েই আওয়ামী লীগকে বৈঠক করতে হয়েছে এবং বড় বড় সিদ্ধান্ত নিতে হয়েছে। এরই মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে 2 বার 14 দলের বৈঠক হয়েছে এবং 2 বার বৈঠকের পরে একটা সুর কিন্তু বাজতে শুরু করেছে, মন্ত্রিসভায় রদবদল আসছে এবং মন্ত্রিসভায় 14 দলের সদস্যদের স্থান হতে চলেছে। এই সবই আলোচনা, কিন্তু সেই আলোচনার মধ্য থেকে ভালো কিছু বের হয়ে আসবে কিনা, আওয়ামী লীগ তার দলকে ঢেলে সাজাবে কিনা, সরকারের মধ্যে যেগুলো আবর্জনা জমেছে সেগুলো ঢেলে সাজাবে কিনা, সেটা সামনের পথেই আমরা দেখব। যে দেখাটা আমাদের জন্য স্বস্তিকর হবে নাকি অস্বস্তিকর হবে সেটা ভবিতব্যই বলে দেবে।